হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। তো ক্লাস 10 এর তো আমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তো শেষ হলো, এবার শুরু করতে হবে মাধ্যমিকের প্রিপারেশন, প্রি বোর্ডস এর প্রিপারেশন, তাই তো? এই যে 2-3 মাস তোমরা হাতে পাবে, 2 মাস মোটামুটি প্রি বোর্ডস এর জন্য, আর 3-4 মাস মতো পাবে মাধ্যমিকের প্রিপারেশন করার জন্য। এটা কিন্তু খুব ভাইটাল একটা সময়, নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করো এবং আমরা আছি সেই সাহায্য করার জন্য, যাতে তোমরা ভালোভাবে প্রস্তুত হয়ে তোমাদের জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক সেটা তোমরা যাতে ভালো করে দিতে পারো। তাহলে চলো আজকে আমরা বাংলাতে গ্রামার, সমাস, এইটা নিয়ে আমরা আজকে একটু ছোট্ট আলোচনার মাধ্যমে বুঝবো যে সমাস কি, কিভাবে ব্যবহার করা হয়। আশা করি এটা তোমাদের খুব সাহায্যকারী হবে। তো প্রথমে আমরা চলো দেখে নিই যে সমাস কি বা সমাস কাকে বলে। সমাস হলো দুই বা ততোধিক, মানে দুই বা তার অধিক পদের মিলনে যখন একটা নতুন বা সংক্ষিপ্ত পদ গঠন হয় তখন তাকে সমাস বলছে। অর্থাৎ দুটো পদ বা দুইয়ের বেশি অধিক পদ যখন আমরা মিলন করাচ্ছি, তাদের একসাথে যুক্ত করছি, তখন একটা ছোট্ট পদ, সেই দুটো পদকে মিলে একটা ছোট শব্দ বা পদ, এবং সংক্ষিপ্ত, অবশ্যই সেটা সংক্ষিপ্ত হবে, সংক্ষিপ্ত পদ যখন গঠন হয় তখন তাকে আমরা সমাস বলছি। স্লাইডে তোমরা দেখতে পাবে সমাসের সংজ্ঞাটা আমি দিয়ে দিয়েছি। তার এবার এই যে সমাস আমি বললাম, তার উদাহরণ কি হবে? অর্থাৎ রাজা যোগ পুত্র, মানে কি হচ্ছে? রাজপুত্র। রাজা যোগ পুত্র, রাজা একটা হচ্ছে তোমার পদ, আর পুত্র এটাও একটা পদ। এই দুটো পদকে যখন আমি যোগ করলাম, যোগ করে আমাদের কি এলো? রাজপুত্র এলো। তাহলে রাজপুত্রটা হচ্ছে আমাদের সমাস। আচ্ছা, এই যে সমাসের প্রধান উদ্দেশ্যটা কি, সমাস গঠন করব এর উদ্দেশ্যটা কি? সমাসের উদ্দেশ্য হচ্ছে সমাসের মাধ্যমে বাক্যকে সংক্ষিপ্ত করা। অর্থাৎ আমরা পুরো একটা গোটা বাক্য না বলে সেই বাক্যটার পরিবর্তে আমরা যদি একটা ছোট্ট সমাস ব্যবহার করে সেই বাক্যটা বুঝাতে পারি, তাহলে আমার অত বড় বাক্যটা বলার দরকার নেই। অর্থাৎ ছোট বাক্য প্রয়োগ করা হলে আমাদের কথা বলাটা কমপ্লিট হবে। তো সমাসের মাধ্যমে বাক্যকে সংক্ষিপ্ত করা হয়। তারপরে কি হয়? ভাষাকে সুন্দর করা হয়, মনের ভাব সহজে প্রকাশ হয় এবং শব্দের ব্যবহার সংক্ষেপে করা যায়। অর্থাৎ আমরা এত বড় একটা শব্দ বা এত বড় একটা বাক্যকে বা এত বড় একটা রচনাকে না করে আমরা সেটাকে ছোট্টর ওপর মিনিংফুল এবং টু পয়েন্টলি যদি আমরা লিখি, তাহলে সেটা আরো সুন্দর, ভাষাগত দিক থেকে সুন্দর হবে এবং সেটা আরো প্রযোজ্য হবে। তাহলে সমাস গঠন এই জন্যই করা হয়। এটা হচ্ছে ছোট্ট ট্রিক, এটা মনে রাখবে যে বহু পদ না, অনেকগুলো পদ থেকে একটা পদে নিয়ে আসাকেই হচ্ছে বলছে সমাস। আচ্ছা, সমাসের আবার গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে, সেগুলো কি চলো দেখে নিই। সমাসের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমস্যমান পদ। দুটো গুরুত্বপূর্ণ পদ আছে, একটা হচ্ছে সমস্যমান পদ আর একটা হচ্ছে সমস্ত পদ। সমস্যমান পদ হচ্ছে যে পদগুলির সমাস হয়, অর্থাৎ যে দুটো পদ দিয়ে বা দুইয়ের বেশি যে পদগুলো দিয়ে আমরা সমাস তৈরি করছি সেটাই হচ্ছে সমাসমান পদ। অর্থাৎ রাজা আর পুত্র, এই দুটো দিয়ে আমরা যখন সমাস তৈরি করছি, তাহলে এই দুটো হচ্ছে সমাস সমান পদ। সমস্ত পদ কি করছে? সমাস করার ফলে যে নতুন একটা শব্দ তৈরি হচ্ছে, রাজা যোগ পুত্র, রাজা আর পুত্র, এই দুটো কি হচ্ছে? এই দুটো হচ্ছে সমসমান পদ, তাই তো? সমসমান পদ, এই দুটোকে মিলিয়ে আমি একটা নতুন শব্দ তৈরি করছি, রাজপুত্র। এই যে রাজপুত্রটা, রাজপুত্র যে সমাসটা তৈরি হলো, এটাই হচ্ছে সমস্ত পদ। আচ্ছা, এবার চলে আসি দেখো সমাসের প্রকারভেদ, অর্থাৎ সমাসকে আমরা কটা ভাগে ভাগ করছি। বাংলা ব্যাকরণে প্রধানত 6টা ভাগে আমরা সমাসকে ভাগ করে থাকি, মানে 6 ভাগে সমাস করা হয়। প্রথমটাই কি আছে দেখো? দ্বন্দ্ব সমাস। তারপরেরটাই আছে দ্বিগু সমাস, তারপরেরটা আছে বহুব্রীহি সমাস, তারপরে তৎপুরুষ সমাস, তারপরে আছে কর্মধারয় সমাস এবং সবশেষে আছে অব্যয়ভাব সমাস। তাহলে এই 6টা সমাসের মধ্যে আমরা এই 6টা সমাসে আমরা করে থাকি। তো আজকের ভিডিওতে এই 6টা সমাস বলা তো ডিটেলসে তো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই তো? তো আজকে আমরা প্রথম 3টে সমাস নিয়ে আলোচনা করব, তার গুরুত্ব বুঝবো এবং সমাস কিভাবে পরিবর্তন করতে হয় সেটা শিখবো। আস্তে 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 তোমাদের যদি আমরা শিখাই এবং তোমরা যদি নিতে পারো, তাহলে দেখবে অবশ্যই তোমরা সমাসকে ভালোভাবে শিখতে পারবে এবং পরীক্ষার খাতায় সমাস পরিবর্তন এলে বা সমাস নির্ণয় করতে গেলে আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা প্রথমেই দেখে নিব, চলো দ্বন্দ্ব সমাসটা কি। সংজ্ঞাতে কি বলছি? দুই বা ততোধিক পদের মধ্যে যদি এবং, ও আর আর
এই অর্থ থাকে তাহলে সেটা দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব সমাস হয়। অর্থাৎ কোনো কথা বলতে গেলে আমরা যদি এটা এবং এটা বলি যে এবং, আচ্ছা এটা ও এটা, মানে এরকম যখন দুটো বা একাধিক পদের মধ্যে এবং, এটা, ও, আর এইসব পদ ঢুকে থাকবে তখন সেটা হবে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দেখো মা ও বাবা কি হবে, মা বাবা, মা একটা পদ বাবা একটা পদ, এই দুটো সমস্যমান পদ, মা একটা সমস্যমান পদ বাবা একটা সমস্যমান পদ, মিডিলে কি আছে, ও আছে, এই যখনই ওটা থাকবে দিয়ে তৈরি কি হচ্ছে, মা বাবা। হ্যাঁ, এই দুটো শব্দ তৈরি হচ্ছে, এই দুটো পদ তৈরি হচ্ছে, মা বাবা, এটা একটা, এটা কি সমস্ত পদ, এই যে সমস্ত পদটা তৈরি হলো এটাকে কি বলছি আমরা, দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো দেখেছি দিন ও রাত্রি, দিন একটা সমস্যমান পদ, রাত এটাও একটা সমস্যমান পদ, এর মিডিলে কি আছে, ও আছে, তাহলে দিয়ে কি হচ্ছে, কি সমস্ত পদ তৈরি হচ্ছে, দিন রাত, এই দিন রাত যে সমস্ত পদ এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। বুঝতে পেরেছো? তারপরে দেখো আছে দ্বিগু সমাস। দ্বন্দ্ব সমাস গেল, এবার দ্বিগু সমাসে কি বলছে, সংখ্যাবাচক শব্দ পূর্বপদ হিসেবে যুক্ত হয়ে যে সমাস তৈরি হয় তাকেই বলছে দ্বিগু সমাস। অর্থাৎ যখন যে সমাসসমান পদ, মানে কোন সমাসসমান পদের আগে যদি সংখ্যাবাচক কোনো থাকে 2 3 4 7 12 এরকম সংখ্যা দিয়ে যদি কোনো শব্দ বা পদ শুরু হয়, যে সমাসসমান পদ শুরু হয় সেটাই যাবে দ্বিগু সমাস। তাহলে সংখ্যা ইজ ইকুয়াল টু দ্বিগু সমাস, এটা সবসময় মনে রাখবে। এবং ও আর এইগুলো ইজ ইকুয়াল টু দ্বন্দ্ব সমাস, সংখ্যাবাচক ইজ ইকুয়াল টু দ্বিগু সমাস। দেখো 3 যুক্ত লোক ত্রিলোক, 7 যুক্ত সমুদ্র কি হচ্ছে, সপ্ত সমুদ্র বা 7 সমুদ্র আমরা বলতে পারি। 3 যুক্ত লোক ত্রিলোক, 3 একটা সমসমান পদ, লোক একটা সমসমান, তাহলে 3 দেখো 3টা হচ্ছে সংখ্যা, তাই তো, তাহলে 3টা যখন সংখ্যা হচ্ছে আর লোকটা কি হচ্ছে, লোকটা হচ্ছে সমসমান পদ, তাহলে 3 এই সংখ্যাবাচক সমসমান পদ যুক্ত লোক এই সমসমান পদ, এই দুটো সমসমান পদ দিয়ে কি তৈরি হচ্ছে, ত্রিলোক, অর্থাৎ সমস্ত পদ, এটাই হচ্ছে সমাস, দ্বিগু সমাস। তারপরে আছে দেখো 7 প্লাস সমুদ্র, 7 সমুদ্র দিয়ে কি হচ্ছে, সপ্ত সমুদ্র, তাহলে 7 এটা হচ্ছে সংখ্যাবাচক সমসমান পদ যোগ লোক, এই সরি সমুদ্র, এই সমুদ্র, এই সমুদ্রটা হচ্ছে সমসমান পদ, তাহলে এই দুটো সমসমান পদ দিয়ে তৈরি হলো সপ্ত সমুদ্র বা 7 সমুদ্র, তাহলে এটা চলে গেল দ্বিগু সমাসটি। এরপরে চলো দেখি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসটা কাকে বলছে, যে সমাসে সমসমান পদগুলির অর্থকে ছড়িয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। মানে যে সমসমান পদগুলির অর্থকে ছাড়িয়ে অন্য কোনো ব্যক্তি, মানে এমন আমরা কিছু সমসমান পদ ব্যবহার করব তার অর্থ সেটা নয় যে নতুন একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। মানে ধরো আমি একটা সমসমান পদ ব্যবহার করলাম কিন্তু সমস্ত পদে গিয়ে সেটা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। অর্থাৎ উদাহরণ দিলে আমরা কি বলতে পারি, নীল কণ্ঠজার, নীল কণ্ঠজার তাকে কি বলবো, নীলকণ্ঠ। নীলকণ্ঠ কাকে বলা হয়, মহাদেবকে, তাই তো, যে তিনি সেখানে বিষ ধারণ করেছিলেন বলে তার হচ্ছে কণ্ঠটা নীল এবং তাকে আমরা নীলকণ্ঠ বলেও জানি। তাহলে অর্থাৎ নীলকণ্ঠজার, তাহলে নীল গলা যার, নীলকণ্ঠ যার তাকে বলা হয় নীলকণ্ঠ। নীলকণ্ঠ শব্দটা আদতে অর্থ কি, মহাদেবকে বোঝানো যায়। আচ্ছা 10 আনন যার, 10টা আনন অর্থাৎ 10টা মাথা যার, 10 আনন যার তাকে কি বলা হয়, দশানন। দশানন আমাদের কাকে বলা হয় বলো তো, দশানন আমাদের রাবণকে বলা হয়, তাই তো, যার 10টা মাথা আছে, তাহলে দশানন, তাহলে দশাননের আসল অর্থ কি, রাবণ। তাহলে দেখো যে আমরা এই যে সমস্ত পদ, নীলকণ্ঠ যার, 10 আনন যার, এগুলো ব্যবহার করছি, এই যে সমস্ত পদগুলো ব্যবহার করছি দিয়ে আমরা যে এই সমাসসমান পদগুলো যে আমরা ব্যবহার করছি, ব্যবহার করার ফলে যে সমস্ত পদ আমরা পাচ্ছি, নীলকণ্ঠ, দশানন, এটার আদতে অর্থ কি, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই তো, মহাদেব, রাবণ এদেরকে বোঝাচ্ছে। তাহলে এই যে সমস্ত পদ আমরা পাচ্ছি দিয়ে যে সমাসটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে আজকে আমরা 3টে জিনিস দেখলাম, যে দ্বন্দ্ব সমাস কি, দ্বিগু সমাস কি এবং বহুব্রীহি সমাস কি। দ্বন্দ্ব সমাস তাহলে আমরা একটা রিভিশন করে নিই। দ্বন্দ্ব সমাস হচ্ছে যখন দুটো সমাসসমান পদের মাঝখানে এবং, ও, আর এগুলো থাকবে দিয়ে একটা যে সমস্ত পদ তৈরি হচ্ছে সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বিগু সমাসে কি হচ্ছে, যখন সংখ্যা দিয়ে আমরা কোনো সমসমান পদ শুরু করছি সেটা যখন সমস্ত পদে গিয়ে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে দ্বিগু সমাস। আর বহুব্রীহি সমাস কি, বহুব্রীহি সমাসে যখন আমরা সমস্ত পদ সমাসসমান পদ যখন আমরা ব্যবহার করে যখন আমরা একটা নতুন সমস্ত পদ তৈরি করছি এবং যার অর্থটা কোনো ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করছে সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস।
তাহলে আশা করি তোমাদের এই 3টি সমাস বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল পাথওয়েজ একাডেমি যে কমেন্ট বক্স, সেটাতে অবশ্যই আমাদেরকে জানা। তাহলে তোমাদের এই সমাস আর যে বাকি সমাস, যে আরো 3টে সমাস আছে, সেই সমাসটা আমরা পরের দিন আবার জানবো। সেই সমাসটা কাকে বলছে, কি হচ্ছে, এরপরে কি হচ্ছে। তো তার জন্য অবশ্যই তোমরা আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো পরবর্তী সমাসগুলো জানার জন্য। তো আজকের মতো থ্যাংক ইউ।